আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেকক্ষণ যাবৎ এই আমাদের ইন্টারনেটের বিভিন্ন রকম সমস্যা সম্পর্কিত কারণে তেমন একটা কথা বলা হয় নাই। আমাদের ওই মূল যে বিষয়টা সেটা নিয়ে আমরা শেষ করতে পারছি। তো এখন পারভেজও আসছে আমাদের সাথে দেখা করতে। আহ, তো পারভেজের সাথে আজকে ইফতার করব। আর এখন আমরা দুজন আছি রেস্টুরেন্টে বসে বসে ইফতার টিফতার করবো। তো আর আপনাদের সাথে একটু ছোট করে একটু গল্প টল্প আহ, করি। তো আমরা তো হুটহাট এমনিতেই লাইভে চলে আসি। পারভেজ, কি অবস্থা, ঈদের কি প্রস্তুতি? ঈদের তো প্রস্তুতি রয়েছেই। তার হ্যাঁ, আগে বন্ধু তোমাকে ধন্যবাদ জানাই হ্যাঁ, যে আজকে পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন, দ্বিতীয় আরেকটা দিন আমরা একসাথে মিট হওয়ার সৌভাগ্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলমীর কাছে শুকরিয়া জানাই। আর শুক্রিয়া, আজকে শুক্রিয়া। আজকে হলো 20শে রমজান। হ্যাঁ, আজকে সন্ধ্যার পর থেকে 21শে রমজান শুরু হবে। হ্যাঁ, হ্যাঁ, সেটাকে আমরা লাইলাতুল কদরের কথাও বলি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে? তো এটা এমন একটা দিন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছরের সব দিন থেকে এই লাস্টের 10 দিনকে খুব বেশি মূল্যায়ন করতেন হ্যাঁ। এবং খুব গুরুত্ব দিতেন। হুম। ঠিক আছে, এই দিনে আমরা সত্য কথা বলার চেষ্টা করি এবং আপনার ন্যায়সঙ্গতভাবে করি, রোজা রাখি, আমরা নফল নামাজ পড়ি, মহান রব্বুল আলমীর কাছে নিজের কৃতকর্মের জন্য এয়ারটেল, ওই এয়ারটেল এখানে চলে আসছে না। হ্যাঁ, তো যাক, আমরা বেশি বেশি নামাজ পড়বো, মহান রব্বুল আলমীর কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাবো, তাহাজ্জুদ নামাজ পড়বো, আল কোরআন পড়ার চেষ্টা করবো। আল কোরআন, আচ্ছা, হ্যাঁ, ও আছে লাইন। তো যাক, এই মাসে যেহেতু আল কোরআন নাজির হয়েছে এবং আমরা মহান রাব্বুল আলমীর কাছে কৃতজ্ঞতা জানাই যে এমন একজনের মাধ্যমে আল কোরআন নাজির করেছেন, আমরা তার উম্মত দাবি করছি এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মহান রাব্বুল আলমিন তার আহ, প্রেরিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে উপদেশ দিয়েছেন এবং উনার মাধ্যমে আমরা যে উপদেশ পেয়েছি, আমরা এই মাহে রমজানে সেটা আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব। মহান রাব্বুল আলমিন আমাদের কারণটা কি, আমি ঠিক জানি না। হ্যাঁ, এটা খুব স্লো নেট। সকলকে আমাদের রোজা রাখার এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান। আমিন। এবং আমরা যাদের বাবা মা নেই, পিতা মাতা নেই, যারা দুনিয়াতে চলে গেছেন, তাদের জন্য আমরা এই মাসে দোয়া করবো ইনশাল্লাহ। আর সকল যারা উপস্থিত আছেন, সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমাদের আজকের মাহে রমজানের পাশাপাশি আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হলো ঈদ। তো যাই হোক, তো ঈদ সম্পর্কে আমার খুব বেশি উৎসাহ উদ্দীপনা এখন আর নাই এই বয়সে। এখন তো শুধুমাত্র দায়িত্ব পালনের বিষয়গুলি, তবুও আহ, ঈদ তো ঈদই। ঈদের প্রসঙ্গ আসলেই ঘরের সবারই মানে উৎসাহ বাড়ে, কেনাকাটা বাড়ে, উদ্দীপনা বাড়ে, আনন্দ বাড়ে, এসব একটা ব্যস্ততা সবসময় থাকে। তো যাই হোক, ঈদ তো করতেই হবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমরা মাহের রমজানটা এবছর ইয়ে করলাম, অতিবাহিত করলাম, রোজা রাখলাম, যতটুকু সৎকর্ম করা গেল করলাম। আর সবাই সবাইকে বলতেছি যে সৎকর্ম বিষয়টায় গুরুত্ব দিবেন। সৎকর্ম বিষয়টা রমজান মাসে না, সকল সময় গুরুত্ব দিবেন। গরিব দুঃখী যারা, তাদের জন্য কাজ করার চেষ্টা করবেন। আমি কিন্তু কয়েকদিন আগে একটা কথা বলছি বন্ধু, যে আমরা আমরা খিলগাঁও, তালতলা এবং আশেপাশের কিছু জায়গায় অনেক ভিক্ষুক দেখছি। আমি বিশ্বাস করতে চাই না আমাদের দেশে এত ভিক্ষুক আছে, আমাদের এই শহরে এত ভিক্ষুক ভিক্ষা করে জীবন যাপন করে। আমি বিশ্বাস করতে চাই না। আমি জানি, যতটুকু যতটুকু বুঝি, যতটুকু অনুমান করতে পারি, আমাদের দেশে এত ভিক্ষুক থাকার কথা না। অথচ ভিক্ষুকদের সংখ্যা এত বেড়ে গেছে, মসজিদের সামনে, ইফতারের দোকানের সামনে, বা যে কোনো রেস্টুরেন্ট, রাস্তাঘাটে, রাস্তাটা রোধ করে ভিক্ষুক ভিক্ষা চায়। তো যদি এই হয়, আমার মনে হয় গভর্নমেন্টের, সরকারের এই বিষয়ে দৃষ্টি নেওয়া উচিত। যদি তারা আসলেই ওই লেভেলে জীবনটা যাপন করে, যে ভিক্ষা করে জীবন যাপন করছে, তাদেরকে দয়া করে আপনারা সংশ্লিষ্ট যারা আছেন, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেগুলি আছেন, ওইখানে আমি ধর্ম রিকোয়েস্ট, মন্ত্রণালয়, হ্যাঁ রিকোয়েস্ট করতেছি, প্লিজ তাদের একটু, সমাজ কল্যাণ হ্যাঁ, মন্ত্রণালয়। হ্যাঁ, তাদেরকে একটু সহযোগিতা করেন। আর যদি দেখেন যে না, তারা আসলে অন্য কোনো বিশেষ একটা কারণে ভিক্ষা করে থাকে, তাহলে একটা ব্যবস্থা নেন। এটা আমাদের দেশের এবং আমাদের সমাজের জন্য এটা মঙ্গল কন্যা। এত মানুষ ভিক্ষা করবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো। তো আমরা হয়তো একজনের পকেট থেকে 10 টাকা বের করে দিলাম, সেটা আলাদা কথা, কিন্তু তাদের জন্য আমি কিছু করতে পারবো না, আমাদের সে অ্যাবিলিটি নাই। তো গভর্নমেন্ট মানে সরকার বাহাদুর বললে ভুল হবে না, সরকার বাহাদুর এই বিষয়টা একটু নজর দিবেন। এই বিষয়ে নজর দিবেন এবং তাদের সপক্ষে কাজ করবেন। তারা যেন
তিন বেলা খাইতে পারে, ঔষধ সেবা চিকিৎসা এগুলি পায়, সে বিষয়ে আচ্ছা এই গেল রমজান মাস এবং অন্যান্য সময় যে সুকর্ম সৎকর্ম যে বিষয়টা আছে সেটা আমরা যদি সকল বিষয়ে রমজান মাসে যে যেটা করি সেটা যদি 12টা মাস করি, 12 মাস, হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের মধ্যে থেকে অনেক ভেদাভেদ দূর হয়ে যায়, ঠিক না? রাইট। আর পাশাপাশি মহান রাব্বুল আলামিন, আমার ধারণা যে স্বপ্ন আসমানের নিচে এসে বলবেন তোমরা কি চাও, হ্যাঁ হ্যাঁ, আমি এদের স্বর্গ বানিয়ে দিব। তো যাক, মিলনের কথা পরিপ্রেক্ষিতে আমি একটা কথা না বললেই নয়, যে এই যে বিক্ষোভকে নিয়ে একটা কথা বলছে, আমরা অত্যন্ত ভাগ্যবান সারা বাংলাদেশের মানুষ যে আমরা একজন নোবেল লরিয়েট বর্তমানে আমাদের বাংলাদেশ সরকারের দায়িত্বে আছেন, এবং যিনি শান্তিতে নোবেল পেয়েছেন এবং উনি বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন কিভাবে দারিদ্র্য মোচন করতে হয়। আমরা অত্যন্ত দুর্ভাগা যে আমরা হয়তো ওনাকে পাশে পাইনি, ফলে আমরা জানতে পারিনি কিভাবে দারিদ্র্য মোচন করতে হয়। তা আমার এখন একটা ধারণা যে ডক্টর ইউনূস স্যার যেহেতু আছেন, আপনি কাছে অনুরোধ রইল আজকের এই ইয়ের মাধ্যমে, প্রোগ্রামের মাধ্যমে, যে অতি সত্বর সামান্য দারিদ্র বিমোচন করে একটু আমাদের এটা আমাদের দেশে বিক্রিত যদি পুনর্বাসনের একটা ব্যবস্থা করেন, আমাদের ঘর বাড়ি দেন, দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে আপনি প্রমাণ করেন যে অ্যাজ এ নোবেল লরিয়েট ইউ আর কম্পিটেন্ট, এবং কম্পিটেন্ট ছিলেন, আছেন এবং থাকবেন। কারণ আমরা পূর্বে যেগুলো দেখেছি বাংলাদেশের মধ্যে আমাদের হাই এডুকেটেড হাই পার্সেন্ট যারা আছেন, বড় বড় এনজিও বিভিন্ন সংস্থা যারা আছেন, তারা কতটুকু দিতে পেরেছে আমার চোখে তেমন পড়ে নাই। একসময় শুনতাম যে তারা স্বাস্থ্য সেবা দিয়েছে ভালো, স্যানিটেশন প্রোগ্রাম করেছে ভালো, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনার কাছ থেকে আমরা বেশি আশা করি। না, এখন যে বিষয়টা প্রসঙ্গ টানতে হয় যে আমি খুবই নিগুড় বিষয়, চোখে পড়ার মতো বিষয়, নিগুড় না, খুবই চোখে পড়ার মতো বিষয়। সরকার বাহাদুর তো ওনাদের মতো করে ওনারা চেষ্টা করবেন, এটা আমরা আশা করবই, সবসময় আশা করব। আমরা যা দেখছি যে যে একজন বয়স্ক লোক, আমাদের পরিচিত বয়স্ক লোক, একদমই উনি হাঁটতে পারেন না, ওনার ঘরে একটা হুইল চেয়ার আছে, ওই হুইল চেয়ার ধরে তাকে বাসার থেকে নামানোর মতো লোক পাওয়া যায় না। কিন্তু ওই যে রাস্তায় যাকে ভিক্ষা করতে দেখতেছি, তাকে সারাক্ষণ ধাক্কানোর জন্য একজন লোক পিছনে পাওয়া যায়। হ্যাঁ, এই যে তাকে সাহায্য করার জন্য লোক পাওয়া যায়, কিন্তু আমার বাবা যখন হাসপাতালে, আমার বাবাকে যখন আমি ল্যাবরেটরি টেস্টের জন্য নিয়ে যাব, তখন লোক পাই না, আমি একান্ত ক্লান্ত, ওরা আসে না। এই যে বিষয়টা, হ্যাঁ, এই আমি দুইটা কথা একসাথে কিন্তু বলছি। একটা হলো যে যদি তারা ভিক্ষুক হয়, তাদেরকে সরকার বাহাদুর পুনর্বাসন করার ব্যবস্থা নিন, আর যদি তারা না হয় তাহলে কি কারণে এত সংখ্যায়। আর আরেকটা বিষয়, যে এর আগে আমরা বহুবার শুনেছি যে ঢাকা শহরে যে পরিমাণ মানুষ বসবাস করে, যে ঢাকার যে আয়তন, এই আয়তনে কত লোক বসবাস করতে পারে, আর বর্তমানে কত মানুষ এখানে বসবাস করতেছে। এখন ঢাকা কি এইভাবেই চলবে? ঢাকা কি এইভাবেই নত হয়ে যাবে? ঢাকা কি এইভাবেই তিলে 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 শেষ হবে? একটা শহর, পুরাটা গোটা শহর একটা বাজারে রূপান্তরিত হইতে পারে না। ঢাকা শহরটা এমন একটা অবস্থা হয়েছে, কথার মাঝখানে কথা বলি, হ্যাঁ, ঢাকা শহর একসময় শহর বলতে মশার শহর, হ্যাঁ, তারপরে হলো পৃথিবীতে দ্বিতীয় তৃতীয় চতুর্থের মধ্যে পড়ে গেছে আমরা 1 to 10 এত মানুষ ঘনবসতি। এখন আমি যাতে এটা না শুনি যে ঢাকা শহর হয়েছে ভিক্ষুকের শহর, প্লিজ না না না, প্লিজ এই মায়ের রমজানে আমি চাই না যে বর্তমান সরকারের কাছে অনুরোধ করব, আমরা যাতে না শুনি যে ঢাকা ভিক্ষুকের শহর। ঢাকা মশার শহর ছিল, মেনে নিছি, ঢাকা ঘনবসতি বেশি, টপ 10 ওয়ার্ল্ড ওয়াইড, ও ওয়ার্ল্ডের মধ্যে 10টা ঘনবসতি সিটির মধ্যে ঢাকা একটা মেগা সিটি হইতেই পারে, মেগা সিটি মেনে নিলাম, কিন্তু ভিক্ষুকের শহর এটা কিন্তু মানা না, আর বর্তমান সময়ে তো মানা যায় না। মানা যাক আর না যাক, বর্তমান সময়ে এটা মানা যাবেই না, ঠিক আছে? এখন আমাদের যে অবস্থাটা, আমাদের সার্বজনীন এখান থেকে ক্রাইম, আমি মনে করি অন্য একটা বিষয়। মিলন, আমার একটা ধারণা কি, যে ক্রাইমার আজকে যে বিভিন্ন ইনফরমেশন, ছিনতাই, চুরি, ডাকাতি, রাহাজানি, ভিক্ষুকের সংখ্যা যে বেশি বেড়ে গেছে, এটা তো সবাই ভিক্ষুক না, আমার মনে হয় না সবাই। আমি ওটা শপিং করে বের হইলো, ওই ইনফরমেশন দিয়ে দিল, এরকম একটা শাড়ি পরা, আমরা ভালোভাবে জীবন যাপন করার চেষ্টা করতেছি, যতটুকু সম্ভব নিজেকে নিরাপদ রাখা, সেটাও কিন্তু আমার এক ধরনের চেষ্টা। আমি নিরাপদ থাকলে
আমার ফ্যামিলিও নিরাপদ, ঠিক না? Right. আমি নিরাপদ থাকলে কমপ্লেনটা কম যাচ্ছে। Right. আজকে সবাই ভালো আছে, আমি নিরাপদ না, একটা কমপ্লেন কিন্তু রয়ে গেছে। কর্মকর্তাদের কাছে চলে যাচ্ছে, ঠিক না? আমরা ওটা চাই না। আমরা চাই নিরাপদ থাকুক, আমি, আমার বন্ধুরা, আমার ফ্যামিলি সবাই নিরাপদ থাকুক। তবে এই যে সমস্যাগুলো সমাজে আমাদের যে হঠাৎ করে যে আমাদেরকে কষ্ট দেয়, আমাকে কষ্ট দিলেও তাতে কিছু আসে যায় না, কিন্তু সমাজে যেটা তুমি একটু আগে বললা যে আমাদের দেশে এত পরিমাণ মানুষ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করে, এইটা অত্যন্ত বেদনা বিধুর বিষয়। রাইট। আমি জাকাত দিলাম বা তুমি দিলা, বা আমি পারলাম না বা তুমি দিলা, যেভাবে হোক এটা একটা কিছু দিলা, ওই জাকাতের কারণে এদেরকে টানলো। এই শহরে প্রচুর মানুষ আসছে জাকাত নেওয়ার জন্য, ফিতরা নেওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু আসলে এই যে বিষয়টা, এটা কোনো এর পিছনে যদি কোনো বিজনেস থাকে তাহলে এটা বন্ধ হয়ে যাওয়া উচিত। জাকাতের বিষয়টাও গভর্নমেন্ট, আমার মনে হয় যে আপনারা একটু দেখেন যে এই বিষয়গুলো যে আসলে এরা প্রকৃতপক্ষে যারা ভিক্ষা করতেছে, এই ভিক্ষাবৃত্তিটা কি তাদের পেশা কিনা সেটাও আপনাদের একটু খতায় দেখা উচিত। আমার মনে হয় যদি তাই হয়, এটা এটা আপনারা একটা ব্যবস্থা নেন। তবে আমি বিশ্বাস করি যে আমাদের দেশে এত পরিমাণ ভিক্ষুক ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করেন না। রাইট। এটা আসলে এটা হলো ইজি ওয়ে টু আর্ন মানি। হ্যাঁ, ইজি ওয়ে টু আর্ন মানি। এটাকে অনেকে পেশা হিসেবে নিয়েছে যে অল্প সময়ে টাকা কামাবো। তো যাই হোক, আমার কথা হলো যে বাংলাদেশ সরকার যদি 10 লাখ রোহিঙ্গা পালতে পারে, সেখানে সমগ্র ঢাকা শহরে 20-30 হাজার ধরলাম, 20-30 হাজারই ধরলাম, 50,000 ধরলাম, যে 50,000 ভিক্ষুককে আমরা ওদের জন্য ঐক্যপাট করতে আমি পারবো না। একটু আগে বললাম যে সরকার বাহাদুর, সরকার বাহাদুর মানে তাদের কাছে অনেক কিছুই আছে, এরা ইচ্ছা করলেই পুনর্বাসন করার ব্যবস্থা করে ফেলতে পারে। রাইট। হ্যাঁ, পুনর্বাসন করে তো আমার মনে হয় যে এই মাহে রমজান মাসে আমাদের একটা অনুরোধ থাকবে গভর্নমেন্টের প্রতি যে যদি আপনারা দয়া করে এদিকে নজর দিয়ে এদের জন্য একটা ব্যবস্থা গ্রহণ করেন, আমার মনে হয় আমাদের এটা কিন্তু ডিপ্লোমেটিক এলাকায়ও কিন্তু ভিক্ষাবৃত্তি না, আরেকটা বিষয় আছে, ভিক্ষুক তো আছে, ওই বিষয়ের কাছেও কিন্তু আমাদের সরবরাহটা কমে যাচ্ছে। ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্ট, মসজিদ, মাদ্রাসা, মানে আমি একটা নাম দিছি যে হাই প্রোফাইল ভিক্ষুক এরা। মানে বিভিন্ন জায়গায় যে আপনি তাদেরকে যদি বলেন যে মানে মাফও চান, ক্ষমাও চান যে আমি আজকে অপারগ, আপনাকে একটা কথাও শোনায় দেয়, আমি সেটাও দেখছি। এবার আরেকটা বিষয় আসি, আজকে কি সেন্সিটিভ একটা বিষয়, আমরা খুব বেশি ডিপে যায় কথা বলবো না, কাউকে হিট করেও কথা বলবো না। এখন বিষয়টা হয়েছে যে দেখেন, অটো রিক্সা, ভিক্ষুক, পায়ে চালিত রিক্সা, হকার, এই সব কিছু মিলায় সব ঢাকা শহর আজকে ম্রিয়মান অবস্থায় নতজানু হয়ে গেছে। ঢাকা শহরের মাথা লোডেড হয়ে গেছে। এই ছোট্ট একটা শহর, এই শহরে কয়েক লক্ষ রিক্সা চলে পায়ের, কয়েক লক্ষ রিক্সা চলে অটো রিক্সা, কয়েক লক্ষ হকার আছে এইখানে, যেখানে যাব ওইখানে হকার। তো আমরা যারা ঢাকা শহরে বাতাসে আলোতে বড় হয়েছি, তারা তো একটু সুস্থ জীবন আশা করতেই চাই, নাকি? আশা করতে পারি না? তো আমরা যদি সুস্থ জীবন আশা করতে পারি, তাহলে আমরা সুস্থ জীবন কেন পাবো? প্রতি ইঞ্চিতে একটা হকার, একটা ভিক্ষুক, একটা রিক্সার ইয়েতে, তো এই মানুষগুলি আমাদের যদি বাজার মনে করে, পুরো শহরকে যদি একটা বাজার মনে করে, আমার মনে হয় যে সরকার বাহাদুরের কাছে আবারও যে আপনারা দয়া করে আমাদের এই শহরটা, ঢাকা শহরটা বসবাসের যোগ্য করে আবারও আমাদেরকে একটু দেন দয়া করে। এই শহরে তো অনেক ছিল, এক শহর মাঠ ছিল, হ্যাঁ, ভালো বাতাস ছিল, খাল বিল ছিল, নদী ছিল, আমরা এই নদীর সাথে অনেক সময় কাটাই, এটা তুমিও জানো, আমিও জানি। তো এই শহরটা এইভাবে আপনারা মুক্তি দিন না। আমাদের নগর পরিকল্পনাবিদ যারা আছেন তারা কেন জানি আমাদের পরিবেশবিদদেরকে দেখতে পারেন না। ফলে পরিবেশবিদরা যে কোনো জিনিস প্রটেস্ট যদি করে, আপনারা চিন্তা করবেন যে ইউ আর সুপার ট্যালেন্টেড, একটা পরিবেশবিদ সে আর কতটুকু জ্ঞান রাখে, ঠিক আছে, সে পরিবেশ নিয়ে ভাবে, গাছপালা নিয়ে ভাবে, ওর কতটুকু ভাবে, ঠিক আছে। আপনারা একটা আমেরিকা কানাডা পড়াশোনা করে একটা প্ল্যান করে দেন, সেটা বাংলাদেশে ইমপ্লিমেন্টেশন করে ফেলেন, কিন্তু আপনার বুঝতে হবে এদেশের টোপোগ্রাফি কি, জিওগ্রাফি কি, সাইক্লোগ্রাফি কি, এদেশের মানুষ কি চায়, আসলে আমাদের লিভিং স্ট্যান্ডার্ডটা কি, ঠিক আছে, ওটা পরিকল্পনা না করে আপনার যত্রতত্র খালকে বক্স কালভার্টে পরিণত করে দিচ্ছে, ঠিক আছে। আশ্চর্য একটা দেশ, হ্যাঁ, যত্রতত্র খালকে বক্স কালভার্ট করে ফেললো। আবার বলতেছে যে অমুক মিস্টার অমুক, উনি লন্ডন কিংবা কানাডা কিংবা আমেরিকা থেকে উনি ডিগ্রি নিয়ে এসছেন, উনি খুবই ভালো জানেন, নগর পরিকল্পনার জন্য ওনাকে লাগবে, ঠিক আছে, আমাদের এই অফিসার লাগবে, মানে অফিসার তো শেষ, হিট অফিসার থেকে শুরু করতে আমাদের অফিসার শেষ নাই,
ঠিক ঠিক আছে, আছে? আর আপনারা এদের অফিসার, রেজাল্টটা কি? একজন কর্মকর্তা, এদের রেজাল্টটা যাই হোক, কিন্তু আপনারা সেটা এদেশে ফ্লেভারটা পাইতে হ্যাঁ, যে আমাদের আমাদের ইন্টারন্যাশনাল শহরে ফ্লেভার সে পেলে তো আমরা শুধু চলবে না। ইন্টারন্যাশনাল ফ্লেভার As আমাদের well কি as দরকার আছে? আমাদের তো দরকার আছে। আমাদের দরকার জি। সেটাও খালের মতো চলবে। খাল বস কালভার্ট করার দরকার নাই, খালের উপর রাস্তাও করার বক্স সার্ভার দরকার করার বক্স সার্ভার করার বেনিফিটটা কি? আমাকে একজন বিজ্ঞ ব্যক্তি যদি বলতে পারে যে বক্স কালভার করার পর হ্যাঁ বেনিফিট একটা হয়েছে, সেটা কি হয়েছে? কিছু ধান্দাবাজ, চান্দাবাজ, বদমাস, ঠিক আছে, এটাকে একটা ব্যবস্থা করে দিচ্ছে ধান্দা বিক্রি করা, এখন আর বন্ধু, কিছুই না। হ্যাঁ, কারণ এখন- আপনি কেন পরিকল্পনা অনুযায়ী করেন নাই? কেন করেন নাই? এখন এই এক যে সময় কিন্তু এগুলো নিয়েও কিন্তু যারা এই যে ভালো কাজগুলো করছেন, আপনারা কিন্তু একসময় আপনাদেরও আদালতে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই যে আপনারা কেন পরিবেশ নষ্ট করছেন? আমরা পরিবেশটার এটা পক্ষে কিন্তু কাজ খেয়াল করি। রাখবেন। আমরা পরিবেশ নিয়ে অনেক দিন যাবত কয়েক বন্ধু পরিবেশ নিয়ে কাজ করতেছি। আসন্ন আসন্ন গ্রীষ্ম মৌসুমে কিছু তো না, গ্রীষ্ম মৌসুমে আমরা কিছু করতে পারি না, আমরা শুধু ছবি টবি দেখাবো গ্রীষ্ম মৌসুমে। আসন্ন বর্ষা মৌসুমে যে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের আমাদের এটা আমি আগের থেকেই বলে রাখতেছি, এর আগেও বলছি, আসন্ন বর্ষা মৌসুমে যে বৃক্ষরোপণ কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা তো আমাদের মতো কাজ করেই যাই, এটা প্রতি বছরই হই এটা। কিন্তু আমার ব্যক্তিগতভাবে একটা অনুরোধ রইল আপনাদের প্রতি, আমার বন্ধুর সাথে আছে, আমার অন্য বন্ধুরাও আমাদের সাথে একমত হয়। তো এই বছরও আমরা বেশ কিছু গাছ লাগাবো। আমাদের অর্থায়নের কোনো দরকার নেই আপনাদের, আমি এই কথা বলতেছি না যে আমাদেরকে অর্থায়ন করে। আমি শুধু যে কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনুন, যে পারভেজ আসের সাথে ও এই কথাটা অন্য বন্ধুদের বলবে এবং সমাজের বিভিন্ন স্তরে বলবে, যে আপনারা আমাদেরকে শুধুমাত্র ইনফরমেশন দেবেন যে কোথায় আমি গাছটা লাগাইতে পারবো, যেখানে আমার গাছটা নিরাপদ থাকবে, আমি ওইখানে গাছটা লাগাই আসবো। এতে করে আমার শহরের যে কোনো জায়গায় আমি যাবো একটা গাছ নিয়ে, ইনশাল্লাহ আপনার এখানে যদি 2টা গাছ লাগানো যায়, আমাকে 2টা গাছের ইনফরমেশন দেন, আমরা যে লাগাই দিয়ে আসবো। আপনার কি গাছ ভালো লাগে যে এই গাছটা আপনি যত্ন নেবেন, একটা নারকেল গাছ হইতে পারে, একটা বট গাছ হইতে পারে, একটা জাম গাছ হইতে পারে, একটা লেবু গাছও হইতে পারে, আম গাছ হইতে পারে, এটা আম গাছ হইতে পারে। আপনার ইনফরমেশনটা আমাকে দিবেন, আমাদেরকে দিবেন, যে কোথায় গাছটা লাগাবেন, কি গাছ লাগাবেন, আমাকে দেন। আমি আমার বন্ধু বান্ধব, আমাদের গ্রুপের সবাই মিলে যায় ওইখানে গাছটা লাগাই দিয়ে আসবো। তবে হ্যাঁ, গাছটা যেন নিরাপদ থাকে। আপনি যাতে নিজে পরিচর্যা করতে পারেন, পরিচর্যা আপনাকে পরিচর্যা আপনাকে করতে হবে, ঠিক আছে? এটা শুধু আমার কাজ না, সমাজের সকলের কাজ। গত বছরের আগের বছর আমরা নদীর পাড়ে কায়েতপাড়ার যে আমাদের নড়াই নদীটা, হ্যাঁ, ওই নদীর দুই পাড়ে আমরা তাল গাছ লাগানোর চেষ্টা করছিলাম, এবং সেটা লাগাইছিও, কিন্তু এবছর আর একটা তাল গাছও নাই। সুতরাং আপনারা আসেন, পরিবেশ রক্ষায় আমরা কাজ করি, আমরা একসাথে কাজ করি, আমরা একসাথে কাজ করি। এই বছর যে আসন্ন বর্ষা মৌসুমে যে বৃক্ষরোপণের যে মৌসুমটা, আমরা খুব ভালোভাবে কাজ করতে চাই। আমাদেরকে সহযোগিতা করেন, এই ইনফরমেশন দিয়ে, আমাদের ফাইন্যান্স করার দরকার নাই, আমাদের টাকা পয়সা দেওয়ার দরকার নাই। আমরা আমরা প্রকৃতিকে সবুজ দেখতে চাই, যা যা করার দরকার ইনশাআল্লাহ আমরা নিজস্ব অর্থায়নে করব। এবং পূর্বে আমরা যতদিন এই প্রফেশনে কাজ করেছি, প্রাণ প্রকৃতি নিয়ে এবং সমাজ সেবামূলক কাজ করেছি, কোনোদিন কেউ বলতে পারবে না কারো কাছ থেকে আমরা ডোনেশন নিয়ে কাজ করেছি, আমাদের নিজস্ব অর্থায়নে কাজ করেছি। এখন আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন যে ভাই ভাই ওখানে যেহেতু আপনার গাছ লাগাবেন 10টা, 5টা গাছ কিন্তু আমি দিব। হ্যাঁ, বলতে পারেন, আসতে পারেন। আমরা সাদরে সবাই মিলে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলি, সবুজায়ন করি, সুজলা সুফলা শস্য শ্যামল আমাদের এই বাংলাদেশ, আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলি। আমরা নিজের এলাকাকে নিজেরা সুন্দর করে বনায়ন করি, এবং যে এলাকার মানুষ আমরা যেখানে বসবাস করি সেখানে যাতে আমরা সত্যিকারের অক্সিজেন পাই, আমাদের ভবিষ্যৎ সন্তানরা যাতে একটা ভালো পরিবেশ পায়। ভালো পরিবেশ পেলেই সম্ভব ভালো কিছু দেশকে দেওয়ার জন্য। জি জি। তো আজকে আমরা মনে হয় ইফতার প্রায় সমাগত। তো আজকে আমরা খুব বেশিক্ষণ, কারণ এখন আমি জানি যে অনেকেই মোবাইলের সামনে নাই, ইফতার টেবিলে চলে গেছেন। তো একদিন প্রকৃতি সম্পর্কিত এবং আসন্ন যে বর্ষা, বৃক্ষরোপণ, আমরা সেদিন আমাদের প্রধান শিক্ষক সাহেব আসছিলেন খিলগাঁও উচ্চ বিদ্যালয়ের, উনিও আমাদের একজন স্কুল অ্যান্ড কলেজের, উনি একজন বড় আমাদের পৃষ্ঠপোষক, উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেন। আশা করি আপনিও আমাকে সহযোগিতা করবেন একটা গাছ কোথায় লাগাবো সেই ইনফরমেশনটা দিয়ে। আর যদি আপনার মনে হয় যে আমার ছাদে 5টা গাছ আছে, এগুলো নিয়ে যান, আপনি কোন জায়গায় লাগাবেন এটা আপনার ইচ্ছা, সেটাও আপনি করতে পারেন। তবে পরিবেশটাকে আমরা বাঁচানোর চেষ্টা করবো আজকের থেকে, এটাও একটা সৎ কাজ।
রমজান মাসের এটা আমাদেরও একটা ব্রত হওয়া উচিত যে আমরা আমাদের পরিবেশটাকে সবুজ করে তুলবো। তো আর খুব বেশি একটা কথা বাড়াবো না। তো কোনো এক সময় প্রকৃতি নিয়ে আবারও একদিন কথা বলবো, অনেক বড় আড্ডা মারবো ইনশাল্লাহ। আর তার আগে আমাদের জন্য দোয়া খায়ের করবেন রমজান মাসে আমরা বন্ধুরা যাতে ভালো থাকি। সর্বশেষে আমি একটা কথা বলে শেষ করছি। আমাদের একটা স্লোগান, পরিবেশ বাঁচাও দেশ বাঁচাও। বাস আলহামদুলিল্লাহ, আমরা পরিবেশটাই বাঁচাই রাখবো। পরিবেশ বাঁচলে বাঁচবে দেশ, গর্ব সোনার বাংলাদেশ। বাস 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 বাস, ইনশাল্লাহ ইনশাল্লাহ ওটা কি হবে। আমরা সে সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সুন্দর পরিবেশ চাই, সুন্দর মতো বাঁচতে চাই। বাস, তো আমাদের সাথেই থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য। ভালো যদি কিছু করি অ্যাপ্রিসিয়েট করেন, আর যদি দেখেন যে না সমালোচনা করতে হবে সরাসরি সমালোচনা করবেন, আমরা মাথা পেতে নিব। হ্যাঁ, আর ভালো থাকবেন, আপনাদের জন্য আমারও দোয়া থাকবে। সকলকে মাহে রমজানের আবারও শুভেচ্ছা, অভিনন্দন। অভিনন্দন, আসসালামু আলাইকুম।